আসসালামু আলাইকুম। আমি পদ্মজা। পর্ব ৫৬ লিখেছেন ইলমা বেহরোজ। সুষ্ঠুভাবে হেমলতার মৃত্যুবার্ষিকী মিলাদ সম্পন্ন হয়। বিকালে মোড়ল পরিবারের সদস্যরা একসাথে আটপাড়ার মসজিদের সামনে এসে দাঁড়ায়। সাথে বৃদ্ধ মঞ্জুরা এবং হিমেল এসেছে। মসজিদের কবরস্থানের পাশে শুয়ে আছে মোর্শেদ, হেমলতা ও পরিজা। কবরের কাছে আসা নিষেধ বলে মেয়েরা দূর থেকে দুই চোখ ভরে ৩টি কবর দেখছে এবং চোখের জল বিসর্জন দিচ্ছে। মৃত্যুর এই দিনগুলি বছর পেরিয়ে গেছে, তবুও কবরের সামনে এসে দাঁড়ালে বুকে এত কষ্ট হয়। কাছের মানুষের মৃত্যু হচ্ছে ভয়ানক বিষের নাম। এই বিষ যারা পান করেছে তারাই জানে কষ্টের মাত্রা। পূর্ণা ছিচকা দূরে, সে চোখের জল স্নান করছে। পদ্মজা ছল ছল চোখে তাকিয়ে আছে কবরগুলোর দিকে। মা নামক মমতাময়ী মানুষটার ছায়ার অভাব বোধ প্রতিটি পদক্ষেপে সহ্য করতে হয়। এত ভালোবাসতেন তিনি। মাথার উপর তার ছায়া ছাড়া নিঃশ্বাস নেওয়াতে দায় ছিল। আর আজ এত বছর ধরে পদ্মজা দিব্যি এই মানুষটাকে ছেড়ে বেঁচে আছে। জন্মদাতা পিতা ছোট থেকে অনেক লাঞ্ছনা বঞ্চনা করেছে। এত কত আকুল হয়ে থাকতো পদ্মজা পিতার ভালোবাসা পেতে। যখন ভালোবাসা পেল, বেশি দিন পৃথিবীতে রইলেন না। মা মরা মেয়ে রেখে নিজের বাড়ি জমালেন ওপারে পদ্মজার কোলে আলো করে এলো কন্যা পারিজা। পিতামাতার মৃত্যুর শোক কিছুটা হলেও লাঘব হয়, কিন্তু সেই সুখেও বেশি দিন টিকল না। খুব কম আয়ুকাল নিয়ে জন্মেছিল পারিজা। পদ্মজাকে আঁধারের গহীনে ছুঁড়ে ফেলে একে একে করে চলে যায় সুখ তারারা। পদ্মজা বেশিক্ষণ দীর্ঘশ্বাস ঘূর্ণ বুকের ভেতর চাপা রাখতে পারেনি। সে মুখে এক হাত চেপে ধরে ডুকরে কেঁদে ওঠে। বাসন্তী পদ্মজার মুখটা পরম যত্নে নিজের কাঁধে রাখল। এরপর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কেঁদো না মা, একদিন দেখা হবে হাসরের ময়দানে। সময় তার নিজের গতিতে চলে, কারোর জন্য থেমে থাকে না। কেটে যায় আরো ৩টি দিন। এর মাঝে পূর্ণা মুদলের সঙ্গে শুটিং দেখতে গিয়েছে একবার। গ্রামের পথে দুইজন হেসে খেলে কথা বলছে। এতই কানাঘুষা শুরু হয়েছে। এদিকে আমিরের ভীষণ জ্বর, শুকিয়ে গেছে অনেক। ভেতরে ভেতরে কি যেন ভাবে সারাক্ষণ। খাওয়া দাওয়া কমে গেছে, সব সময় চিন্তায় থাকে। বাড়িতে বেশিক্ষণ থাকে না, এদিক ওদিক ঘুরে বেড়ায়। এখন শুয়ে আছে বারান্দার ঘাড়ে। পদ্মজা কপালে জলপট্টি দিচ্ছে। আমিরের চোখ দুটি বন্ধ। পদ্মজা আদুরে গলায় ডাকল, শুনছেন? আমির চোখ বন্ধ রেখেই বলল, হুম। কি এত ভাবেন? আমির চোখ খুলে পদ্মজার দিকে তাকালো। তার চোখ দুটি ভয়ানক লাল, রাতে না ঘুমানোর ফল। সে পদ্মজাকে পাল্টা প্রশ্ন করল, কি ভাববো? জানি না। চোখ দুটি তার প্রমাণ। আপনি কোনো কিছু নিয়ে কি ভীতিগ্রস্ত? আমির বড় করে নিঃশ্বাস ছাড়ল, বলল, তেমন কিছু না। যেমন কিছুই হোক, বলুন না আমাকে। আমাদের ঢাকা ফেরা উচিত। হঠাৎ জানি না কিছু। আমার প্রায় মাঝরাতে ঘুম ভেঙে যাচ্ছে। আজে বাজে স্বপ্ন দেখায়। তোমাকে হারাতে পারবো না আমি। আমার কিছু হবে না। কারো কোনো ক্ষতি করিনি যে। পদ্মজা থেমে গেল। সে তো একজনকে খুন করেছে। পদ্মজার দৃষ্টি এলোমেলো হয়ে আসে। আমির পদ্মজার দিকে চেয়ে বলল,
তুমি কি করে কাউকে খুন করতে পারলে? আমি ভাবতেই পারি না। এরপর থেকে ভয়টা বেড়ে গেছে। আমার খুব চিন্তা হয়, ঘুম হয় না। রাত জেগে পাহারা দিই, কেউ যেন আমার পদ্মাবতীকে ছুঁতে না পারে। পদ্মজার চোখ জলে ভরে ওঠে, বলে, প্রথম তো বিশ্বাস করেননি, এটাই ভালো ছিল। এখন তো বিশ্বাস করে চিন্তায় পড়ে গেছেন, আবার অসুস্থ হয়ে পড়েছেন। আমি ভেবেছিলাম স্বপ্ন দেখেছ, তাই ঘুম থেকে উঠে আবোল তাবোল বলছো। এরপর সুস্থ স্বাভাবিক ভাবেও যখন বললে, অবিশ্বাস করতে পারিনি। এত ভালোবাসতে নেই, আমার কপালে সয় না। ভালোবাসতে না করছো? মোটেও না, মাত্রা কমাতে বলছি। পাশেই অজয় বাবুর আমবাগান, শা শা করে শীতের হাওয়া বইছে, পাখির ডাকও শোনা যাচ্ছে। পৌর্ণা মৃদুলের চেয়ে 5-6 হাত দূরে দাঁড়িয়ে আছে, তার মস্তক নত। পূর্ণা বেসামাল হয়ে ওঠে, মগাকে দিয়ে পূর্ণাকে ডেকে এনেছে মৃদুল। আসার পর থেকেই ঝিম মেরে দাঁড়িয়ে আছে পূর্ণা, হাত দিয়ে নখ কাটছে। মৃদুল নীরবে ভেঙে বলল, আমি আগামীকাল বাড়িতে যাইতেছি। পূর্ণা চোখে তাকালো, রুদ্ধশ্বাস কণ্ঠে প্রশ্ন করল, কেন? মৃদুল মুচকি হেসে বলল, নিজের বাড়িতে কেন যায় মানুষ? এইখানে তো বেড়াইতে আসছিলাম। পূর্ণা মৃদুলের উপর থেকে দৃষ্টি সরিয়ে অন্যদিকে দৃষ্টিপাত করে গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। কান্না পাচ্ছে তার। মৃদুল এক ধ্যানে পূর্ণার দিকে চেয়ে তারপর বলল, অন্যদিকে চেয়ে আছো কেন? এদিকে যাও। পূর্ণা বাধ্যের মতো মৃদুলের কথা শুনে, তার 2 চোখে জল টলমল করছে। পূর্ণার মেঘাচ্ছন্ন চোখ দেখে মৃদুলের ভীষণ কষ্ট অনুভূত হয়। সে কেমন একটা করে নিয়ে জানতে চাইল, চলে যাব শুনে কষ্ট হইতেছে। পূর্ণা আবারও দৃষ্টি ঘুরিয়ে নিল, অভিমানী স্বরে বলল, মোটেও না, চলে যান। 2 দিন পর আসতেছি। পূর্ণা চোখ মুখে হাসির ছটা খেলে যায়। সে ঘাড় ঘুরিয়ে 2টি কদম এগিয়ে এনে বলল, সত্যি এবার হাত ধরি। মৃদুলের বেশরম আবদারে পূর্ণা লজ্জা পেল। সে 2 কদম পিছিয়ে যায়, 2 হাত পেছনে লুকিয়ে ঠোঁটে হাসি রেখে বলল, বাড়ি থেকে আসার পর পূর্ণা দৌড়ে পালালো। মৃদুল পিছনে ডাকে, এই কই যাও? চঞ্চল পূর্ণা না থেমে ফিরে তাকায়, তার লম্বা কেশ হাওয়ায় এলোমেলো হয়ে উঠছে। সে মিষ্টি করে হেসে জবাব দিল, বাড়িতে যাই। আপনি সাবধানে যাবেন, জলদি ফিরবেন। মৃদুল তার গোলাপি ঠোঁট দাঁত দিয়ে চেপে ধরে হেসে মাথা চুলকালো। কি অপূর্ব দেখাচ্ছে গ্রামের চঞ্চল শ্যামবর্ণের মেয়েটাকে। হাওয়ার তালে মেঠো পথ ধরে ছুটে যাচ্ছে বাড়ির দিকে। চুল ওর ওড়না 2টাই হাওয়ার ছন্দে সুর তুলে যেন উঠছে। সকাল সকাল মগা এসে খবর দিল, রানী মদনের মাথায় আঘাত করেছে। মদন এখন হাসপাতালে ভর্তি। খলিল হাওলাদার রানীকে মেরে আত্মহত্যা করে একটা ঘরে বন্দি করে রেখেছে। একথা শুনে পদ্মজা অস্থির হয়ে পড়ে। খলিল হাওলাদার এতই জঘন্য যে পদ্মজার মনে হয় এই মানুষটা নিজের মেয়েটাকে যে কোনো মুহূর্তে খুন করে ফেলতে পারে। পদ্মজা আমিরকে চাপ দেয় ওই বাড়িতে নিয়ে যেতে, নয়তো সে এরকম একাই চলে যাবে। এক প্রকার জোর করেই আমিরকে নিয়ে আসে হাওলাদার বাড়িতে। হাওলাদার বাড়ির পরিবেশ থমথমে নির্জন।
সব সময়ে এমন থাকে, এ আর নতুন কি? অন্দরমহলে ঢুকতেই আমিনা আমিরের উপর ঝাঁপিয়ে পড়ে আকুতি মিনতি করে বলে, বাপ, আমার মেয়েরে আমার কাছে আইনা দেও, নাইলে ওর কাছে আমারে লয়ে যাও। তোমার দুইটা পায়ে ধরে আমিনাকে মাঝে থেকে তুলে আশ্বাস দেয়, আমি দেখছি সব ঠিক হয়ে যাবে। আমির খলিলের ঘরের দিকে যায়। ফয়না এসে বিস্তারিত বলল। রাতের বেলা মদনের চিল্লানি শুনি দৌড়ে সবাই আইয়া দেখি মদন পইরা আছে, মাথা দিয়া যে রক্ত বাইরা হইতাছে, আর রানীর হাতে এত বড় একটা ইট। ছেড়িডার দেইখা মনে হইতাছিল ছেড়িডার উপর দিন আসর করছে, আর একটু হইলে এতিম ছেড়াটা মইরা যাইতো। বাবুর বাপ আর রিদওয়ান মিল্লা তাড়াহুড়া হাসপাতালে লইয়া গেছে। আর এইখানে তোমার চাচা শ্বশুর রানীকে মাইরা ভর্তা কইরা লাইছে, নাক মুখ দিয়ে রক্ত ছুটছে, তবুও থামে নাই। আমারে অনেক চেষ্টা করছিলাম তোমার চাচা শ্বশুরের হাত থেকে বাঁচাইতে পারি নাই। আলোটা কি যে কান্দা করছে, এখন ঘুমাইতেছে। আমির চাবি নিয়ে আসে, আমিনার সাথে যেতে চাইল। আমির বলল, আমি আর পদ্মচা যাচ্ছি, রানীরে নিয়ে নিচে আসি, পদ্ম আসো। পদ্মচা ছুটে যায় আমিরের পিছু পিছু। ঘরের দরজা খুলে ঘরে ঢুকতেই রানী তাকালো। রুম্পা যে ঘরে ছিল সেই ঘরেই তাকে রাখা হয়েছে। রানী কাঁদছিল। দরজা খোলার শব্দ শুনে থেমে যায়। বিছানায় হেলান দিয়ে বসে আছে, চোখ মুখের রক্ত শুকিয়ে গেছে। আমির পদ্মজাকে দেখে রানীর দৃষ্টি সরিয়ে নেয়। কাউকে দেখতে ইচ্ছে হচ্ছে না, সে নিজের জীবন নিজেই সুখ না। আচ্ছা, এসব মারধর আর গায়ে লাগে না। বাপের কথায় বাড়ির কামলা বিয়ে করলো, এটা তার জন্য কতটা অপমানের কেউ বুঝবে না। যে শুধু মানুষ ভাবি বাড়িতে যে শুধু মানুষ ভেবে বাড়ির কামলাকে স্বামী মানতে পারেনি, এতটা উদার সে নয়। সে মানে সে ভালো না। বাপের জোরাজুরিতে নাতনিও দিল। তারপর থেকে মদন পেয়ে বসে, কারণে অকারণে তাকে ছুঁতে চায়। মদনের একটা ছোঁয়া রানীর জন্য কতটা বেদনাদায়ক তাও কেউ জানবে না। গতকাল রাতে মদন জোর জবরদস্তি করছিল তাই রানী নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারেনি। খালি ড্রামের নিচ থেকে ইট নিয়ে চোখ বন্ধ করে মদনের মাথায় আঘাত করে। এখানে সে এখন মোটেও অনুতপ্ত না, মোটেও হাসি খুশি। মেয়েটা হাসি খুশি থাকার জন্য বাচ্চাদের সাথে কাবাডি, গোল্লাছুট, কানামাছি কত কি খেলে, তবুও সুখী হতে পারে না। পদ্মজা সাবধানে রানীর পাশে এসে বসল, বলল, খুব মেরেছে। রানী পদ্মজার দিকে তাকিয়ে তীব্র কটাক্ষ করে বলল, তুমি জানো না কি করবা? মলম লাগায় দেওয়া ছাড়া আর কি করণের আছে? আমির কিছু বলতে উদ্যত হয়, পদ্মজা আটকে দেয়। সে চমৎকার করে হেসে রানী বলল, মলম লাগায় নোর মানুষ বা কয়জন ভাগ্যে জুটে আপা। রানীর দৃষ্টি শীতল হয়ে আসে। এই মেয়েটার সাথে রাগ দেখানো যায় না। পদ্মজার মাঝে অদ্ভুত কিছু আছে যার রাগ দমন করতে পারে। রানী বলে, আমি ভালো নাই পদ্ম, আমি একটু আরাম চাই, সুখ চাই, আর কষ্টের মাঝে টানতে পারতেছি না। রানীর কথার ধরন এলোমেলো,
সে অন্য এক জায়গায় আছে, মুক্তির আশায় ডানা ঝাপটাচ্ছে। পদ্মজার খুব মায়া হচ্ছে, ভীষণ অসহায় লাগছে। ভালোবাসার মানুষ জীবনে এসে আবার হারিয়ে গেছে, এইভাবে জীবন এলোমেলো করে দেয়। এত যন্ত্রণা কেন প্রেমে, যার শূন্যতা আজও শান্তি দিল না? এত যন্ত্রণা কেন প্রেমে, যার শূন্যতা আজও শান্তি দিল না রানীকে? প্রতিনিয়ত করে করে খায়। রানীর ভেতরটা যে একবার শূন্য, সে পীড়িতের যন্ত্রণায় আজও কাতর। আজ যদি রানীকে তার উপযুক্ত কোনো ছেলের সাথে বিয়ে দেওয়া হতো, তবে কি তার ভালোবাসাকে হতে পারত? আমির পদ্মজাকে ধরে ধরে রানীকে নিচতলায় নিয়ে আসে। সবাই কত কি প্রশ্ন করে, রানী নিশ্চুপ। করার কোনো কথা আর উত্তর দেয়নি। সবার যত্ন অবধি করে আমিনা, খাইয়ে দেয়। পুরো দিন রানীর বিছানায় শুয়ে থাকে। আমিনা সারাদিন চেষ্টা করছেন রানী যত কথা বলে, কিন্তু রানী যেন পণ করেছে কথা না বলার। অন্যদিকে মদন ভালো আছে, কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকতে হবে। সেলাই লাগছে, গঞ্জের হাসপাতালে নেওয়া হয়েছে। এরপর সেখান থেকে শহরে এ খবর ছড়িয়ে পড়েছে গ্রামে। রানীকে সবাই অনেক খারাপ কথা বলছে, অভিশাপ দিচ্ছে। অনেকে বাড়ি বয়ে এসে কটু কথা বলে দিয়ে গেছে। বাড়ির কেউ নিষেধ করেনি, রানী চুপ করে শুনেছে। বাড়ির অবস্থার কথা ভেবে আমির মোড়ল বাড়িতে ফেরার কথা বলেনি। দিন শেষে রাতে এসে সুন্দর পৃথিবীটাকে জাপটে ধরে ঘোর অন্ধকার, এই অন্ধকারে হারিয়ে যায় রানী। সকালে চিঠি পাওয়া যায়, তাতে লেখ, আমার আলোরে দেখা রাইখো তোমরা। আজকে এই পর্যন্তই। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।